পূর্বের ঘোষণা মতো লাইভে আসছি যে ভোটের রেজাল্টের পরে আজকে তিন চার দিন হয়ে গেল, কিন্তু লাইভে আসতে পারিনি, এই জন্য দুঃখিত। শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম। তো আজকের এই লাইভের বিষয়বস্তু সম্পর্কে আপনাদের সামনে আমরা কাকা ভাইপো জুটি, আপনাদের পরিচয় আছেই। আমি আদিবাসী কুর্মী সমাজের সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারি, আর বীরেন্দ্রনাথ মাহাতো আদিবাসী কুর্মী সমাজের বাঁকুড়া জেলা যুগ্ম সম্পাদক। তো উনি এই সম্পর্কে দু চার কথা আপনাদের সামনে প্রথমে বক্তব্য রাখছেন। জোহার সবাইকে, আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে এবং আমি আমার ব্যক্তিগতভাবে সমাজের সকল সমর্থক, নেতৃত্ব, অভিভাবক, অভিভাবিকা সকলকেই হার্দিক জোহার জানাই। ভোট পরবর্তী এই প্রথম দিন আপনাদের সামনে লাইভে আসছিলাম। তো প্রথমে আমি একজন সমাজকর্মী হিসাবে আমার মতো যারা নিঃস্বার্থভাবে এই ভোটের ময়দানে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রচার কার্যে আগায় এসেছেন, যারা আগায় আসেন নাই, যারা আসবো করছেন, সবাইকে আন্তরিকভাবে আমি জোহার জানাচ্ছি। আর সাথে সাথে জানাচ্ছি যে এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের যারা কর্মী রয়েছে তারা আমাদের সমাজকর্মীকে বিভিন্নভাবে মেন্টাল টর্চার করতেই পারে, কারণ আমরা কেউ ভোট কর্মী ছিলাম নাই, আমরা সকলেই ছিলাম সমাজকর্মী। সোশ্যাল মিডিয়ায় অনেকেই অনেক রকম পোস্ট করছে আমাদের কর্মীদের উদ্দেশ্যে, নেতৃত্বদের উদ্দেশ্যে, যে যা করছে সবাইকে তার মতন করে করতে দিন, গণতান্ত্রিক দেশ, সবার স্বাধীনতা রয়েছে। কিন্তু আমি আমার আদিবাসী কর্মী সমাজের যারা সমাজকর্মী তাদেরকে আমি নিষ্ঠার সঙ্গে জানাতে চাই যে সেই সমস্ত রাজনৈতিক কর্মকর্তাদের বিভিন্ন ধরনের যে উক্তি, শ্লেষাত্মক মন্তব্য, এই সমস্ত বিষয়ে আপনারা কোনোভাবেই কেউ কিন্তু জড়াবেন নাই। কারণ এই বিষয়ে যারা আপনার এই ভোট, প্রাপ্ত ভোটের বিষয়ে বা রাজনীতির ময়দানে আসার বিষয়ে বা সমাজের দাবি পূরণের বিষয়ে যারা বিভিন্ন ধরনের বিভিন্ন মন্তব্য করছেন, তারা কিন্তু কারো বয়স হয়েছে হয়তো 2 বছর এই সমাজ সম্পর্কে তাদের ধারণা, কারো 5 বছর, কারো 10 বছর। আর আপনি একজন সমাজকর্মী হিসাবে কেউ বা 20 বছর, কেউ বা 30 বছর, কেউ বা 40 বছর ধরে এই সমাজকর্মের সঙ্গে আপনি যুক্ত হয়ে রয়েছেন, বিভিন্ন ধরনের সমাজ সেবায় আপনি নিজেকে নিয়োজিত রেখেছেন। সেই জায়গায় আপনার উপলব্ধ যে জ্ঞান, তার সঙ্গে ওই 2 বছর 5 বছরের যারা সমাজকর্মী হয়ে এসেছেন বা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তা হয়ে আসছেন, যারা নিজেদেরকে দেশ সেবক মনে করেন, যারা নিজেদেরকে তারও বড় আরও কোনো মনে করেন, তারা কিন্তু এই বিষয়ে ওই 2 বছরের 5 বছরের অভিজ্ঞতা নিয়ে তারা কথা বলছেন। তাই আপনার ওই 20 বছর, 30 বছর, 40 বছরের অভিজ্ঞতা রয়েছে আপনার বিষয়ে, তার মানে আপনি এই বিষয়ে অগাধ আপনার জানকারি আছে। আর ওই কম জানকারির সঙ্গে আপনি কেন এই ধরনের বচসায় যাবেন বা তাদের এই ধরনের মন্তব্যে আপনি জড়াবেন? এই ধরনের মন্তব্যে আপনি জড়িয়ে আপনার নিজের যে একজন সমাজকর্মী হিসাবে আপনার যে পরিচিতি আছে, সেই পরিচিতিকে আপনি নষ্ট করবেন নাই, এটা আমার অনুরোধ। সাথে সাথে সময়ের সঙ্গে সঙ্গে আমাদেরকে যারা বিশ্বাস ভরসা করেছেন তাদের সকলকে আন্তরিক জোহার জানাচ্ছি, যারা করেন নাই তাদেরকেও আন্তরিক জোহার জানাচ্ছি। আরও আগামী দিন নির্বাচন আসবে, নির্বাচন চলে যাবে,
এমনটা নয় যে 2024-এর নির্বাচনে যেন দেশের বুকে প্রথম নির্বাচন, তা কিন্তু নয়। এর আগে অনেক নির্বাচন হয়েছে। ঠিক যারা এই ধরনের রাজনৈতিক বিশ্লেষকের মতো যারা আজকে কথাবার্তা বলছেন এই আদিবাসী কর্মী সমাজের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাকে কেন্দ্র করে, তারা যদি বিগত দিনে 5 বছর আগের নির্বাচনে এই বিষয়ে যদি এই ধরনের যদি সচেতনতা দিয়ে থাকতেন মানুষকে, বা 10 বছর আগের নির্বাচনে যদি এই ধরনের সচেতনতা দিয়ে থাকতেন মানুষকে, তাহলে হয়তো আজকে আমার মতো এই ধরনের মানে রেঙ্গা ভাদরের লোককে মাঠে ঘাটে এত বেশি মনে হয় নির্বাচন বিষয়ে মানুষকে বুঝাতেও হইতো নাই। আর যারা আজকে রাজনৈতিক পরিসরে রয়েছেন তারাও তাদের রাজনৈতিক পরিসরের বিষয়টা অনেক সরলীকরণ হয়ে দাঁড়াইতো, তাদেরও এত পরিশ্রম করতে হইতো নাই। এই যে আজকে অনেক মার্জিন কম দেখা যাচ্ছে নির্বাচনে, এই সকল মার্জিনগুলো মনে হয় কম হওয়ার কথা ছিল না। অনেক বেশি মার্জিনে তারাও হয়তো জিততে পারতেন। আমরা তো রাজনীতিতে জিততে আসিনি, আমাদের রাজনীতিতে আসার কথা ছিল নাই। এখনও বলছি, আগামী দিনেও আমাদের এই ধরনের কোনো মানসিকতা নাই। কিন্তু যতদিন না পর্যন্ত এই সাংবিধানিক ন্যায়সঙ্গত হক অধিকার আমাদেরকে না ফিরাই দিবে, ততদিন পর্যন্ত আমাদের জনমতের ভিত্তিতে যে অবস্থান আদিবাসী কর্মী সমাজে রয়েছে, সেই অবস্থান থেকে মনে হয় নেতৃত্বরা আর সিদ্ধান্তের বদল ঘটাবেন নাই। জানি নেই পরবর্তী সময়ে মিটিংয়ের সিদ্ধান্ত সার্বিকভাবে আলোচনার পরিপ্রেক্ষিতে যা সিদ্ধান্ত হবে সেটাই হয়তো সিদ্ধান্ত উঠিবে। কিন্তু আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে এই পর্যন্ত আদিবাসী কর্মী সমাজ যে সিদ্ধান্ত উপনীত হয়েছে, সেই সিদ্ধান্ত থেকে আশা করি সেই জায়গা থেকে কেউই সরবেন নাই। তো যাই হোক, আমার এটা অনেক লম্বা হচ্ছে। এরপরে আমি আমার ঊর্ধ্বতন নেতৃত্ব রয়েছে পাশেই, ওনাকেও এই বিষয়ে ওনার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার অনুরোধ রাখছি। জোহার। জোহার। আজকে 3-4 দিন হয়ে গেছে রেজাল্ট হওয়ার, তো বিভিন্ন কারণে লাইভে আসা হয়নি। তো আদিবাসী কর্মী সমাজ যে নির্দল প্রার্থীগুলোকে সমর্থন করেছেন, তাদের মোট ভোট প্রায় 1,50,000। তো এই 1,50,000 যারা ভোট দিলেন আদিবাসী কর্মী সমাজের লড়াই সংগ্রামের প্রতি ভরসা রেখে, তাদের সকলকেই নত মস্তকে গড নমস্কার, জোহার জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর যারা ভোট দিব করেও দিতে পারলেন না, বা দেওয়ার ইচ্ছা থাকলেও বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে অর্থনৈতিক প্রলোভনে আপনারা পড়ে ভোটটা দিলেন নাই, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো কেউ এই নির্বাচনে আদিবাসী কর্মী সমাজের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণকে সমালোচনা কেউ করছেন। ভালো করুন, সমালোচনার অধিকার আপনার আছে। কিন্তু এই যে সিদ্ধান্ত, আমাদের দুটি সিদ্ধান্ত কোথায় হয়েছে? 20 লক্ষ লোকের উপস্থিতিতে হুলহুলিতে। সেই হুলহুলির সিদ্ধান্ত হচ্ছে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব নির্দল প্রার্থী হিসেবে। আর কি? আর ঘোষণা করাই আছে 20 সেপ্টেম্বর রেল অবরোধ কর্মসূচি আমাদের নেওয়াই আছে। এই দুটো কর্মসূচিকে আমরা সফল করছি। একটা নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছিলাম, 5টা আমরা 4টা সরাসরি আমরা ক্যান্ডিডেট খাড়া করেছিলাম, আর একটা জেপিপি প্রার্থীকে আমরা সমর্থন দিয়েছিলাম ইস্যু ভিত্তিক। এইটুকু রাজনীতিক জ্ঞানটাও অনেকের নাই দেখছি। জেপিপি প্রার্থীকে ইস্যু ভিত্তিক আমরা সমর্থন দিয়েছিলাম। কমন মিনিমাম প্রোগ্রামের ভিত্তিতে ভারতবর্ষে দুটো জোট আছে, একটা ইন্ডিয়া জোট, একটা এনডিএ জোট। একটু অন্তত রাজনৈতিক সচেতন হন উৎসাহ রটনার আগে, সমালোচনা করার আগে। এটা তো হয় স্বাভাবিক ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপট। আমরা দীর্ঘদিনের লড়াইয়ের পর একটা জিনিস বুঝতে পারিছি একদম, যে ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপটটা এমন তৈরি হতে চলেছে যে সংখ্যাগরিষ্ঠতার দিকে কেউ হয়তো এগিয়ে যাবে নাই।
আজকে আপনারা গুরুত্ব বুঝতে পারছেন? নীতিশ কুমারের, চন্দ্রবাবু নাইডুর বুঝতে পারছেন গুরুত্ব? ইচ্ছা মতো মন্ত্রিসভায় স্থান নিচ্ছে। আমরা যদি একটা কুর্মী প্রার্থীকে জিতে দিতে পারতাম, একটা হাতের নাগালে চলে আসেছিল, আমাদের হাতের নাগালে চলে আসেছিল, আমরা যখন তখন ইচ্ছা মতো আমরা কুর্মী জাতিকে আদিবাসী তালিকায় অন্তর্ভুক্ত করতে পারতাম। ভুলটা আমাদের নয়, কাদের? যারা আমাদের বক্তব্যটা বুঝতে পারে না। আমরা হয়তো সব জায়গায় বক্তব্য পৌঁছাতে পারি নাই, দুঃখিত, কারণ আমরা এই কর্পোরেট দুনিয়ার বা ইলেকট্রাল বন্ডের টাকার কাছে বা বিভিন্ন মাধ্যমে প্রচার প্রসারের কাছে আমরা ছোট হয়ে গেলাম, নগণ্য হয়ে গেলাম। কিন্তু তুচ্ছ নয়, তুচ্ছ নয়। আমরা 1.5 লক্ষ ভোট পাইছি। আপনারা ক্যালকুলেশন একটু মাথায় রাখুন। নির্ণায়ক শক্তি হচ্ছে কুর্মী। কোন বিধানসভায় 10,000-এর বেশি, 5,000-এর বেশি লিড নাই, কি হবে? কুর্মী। এই 1.5 লাখ ভোটটায় গোটা এমএলএ কে হারাইতে পারবে, জানেন? ক্যালকুলেশন করেছেন? লক্ষ্যটা কি ছিল আমাদের? আমরা ট্রেলারটা দেখায় রাখবো, আমাদের ভোট ব্যাংকটা তৈরি করব, যে ভোট ব্যাংকের ভয় দেখায় আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে বাধ্য করাবো আমাদের কমেন্ট জাস্টিফিকেশন পাঠাইতে, কুর্মীকে এসটি করাইতে আমরা বাধ্য করিব। এটা কিসের? ভোট ব্যাংকের। আজ 1.5 লাখ ভোটে মালদায় 2টো এমএলএ কে হারাই দিতে পারবে 6,000 ভোটে। ক্যালকুলেশন করেছেন কত ফারাক আছে বিধানসভাটায়? বালুরঘাটে আমরা দাঁড়াইতে পারিনি, চাপ সৃষ্টি করেছিল, কিন্তু ওখানে যে কুর্মীটি আছে 2টো এমএলএ কে যে কোনো সময় হারাইতে পারিবে। জিততে আমার দরকার নেই, জিতে আর দরকার নেই, হারাইতে পারিবে। আমার আলিপুরদুয়ারে একটা, মোট হইলে ওইদিকে 5টা এমএলএ আমরা করতে পারিব। পশ্চিম মেদিনীপুরে 3টা। ক্যালকুলেশন করেছেন? ঝাড়গ্রামে 5টা সরাসরি, পুরুলিয়ায় 11টা সরাসরি, বাঁকুড়ায় 3টা। কোটা হইল 11, বাঁকুড়ায় 3 হচ্ছে 14, ঝাড়গ্রামে হচ্ছে 5টা, 14 আর 5 হচ্ছে 19, পশ্চিম মেদিনীপুরে 3টে 22, আর উত্তরবঙ্গে 5টা 27টে এমএলএ। 26 সাল কামিং সুন। এই 26 সালে যে বিধানসভা হবে, আজ ভারতবর্ষের লোকসভার যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, সেই 26 সালের বিধানসভায় সেই পরিস্থিতি তৈরি হবে পশ্চিমবঙ্গে। আগেই বলেছি, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে আদিবাসী কুর্মী সমাজে এগোচ্ছে। মূল লক্ষ্য কি? প্রতিষ্ঠা দেয়া। রাজনীতি, আমরা রাজনীতি করতে আসিনি, অজিত মাহাতোকে জিতাতে আসিনি। আমরা এসেছি ভোট ব্যাংকটা কালেক্ট করে দেখার। এই যে 1.5 লক্ষ ভোট যারা দিয়েছেন, যারা রাজনৈতিক প্রলোভনের কাছে মাথা নুয়ান নাই, যারা কোনো টোপে ভুলেন নাই, যাদের কাছে কোনো স্কিম গুরুত্বপূর্ণ নয়, কুর্মীর সেন্টিমেন্টটা, আত্মপরিচিতি, প্রতিষ্ঠাটা যাদের কাছে গুরুত্বপূর্ণ, কোনো প্রলোভনের কাছে মাথা না নুয়ে যারা ভোটটা দিয়েছে 1.5 লাখ, এই 1.5 লাখ ভোট 27টা এমএলএ কে হারানো, জিতানো, নজির সৃষ্টি করবে আদিবাসী কুর্মী সমাজ। সিদ্ধান্তটা অজিত মাহাতোর? একদম না। 3টা রাজ্যের প্রতিনিধির উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে। অজিত মাহাতো একটা কথা বলেন নাই, একটা বক্তব্য পেশ করেন নাই এই সিদ্ধান্তর যেদিন নেওয়া হয়। জানেন, একটু খবর নেন। অজিত প্রসাদ মাহাতো সেখানে সিদ্ধান্ত নেন নাই, সিদ্ধান্ত নিয়েছেন সেই কেন্দ্রীয় কমিটি। সেই কমিটির সিদ্ধান্ত অজিত মাহাতো কার্যকরী করতে নামিয়েছে। অজিত মাহাতো তো ভোটে দাঁড়াতে আসেননি, একদিনের জন্য বলেন নাই। আমরা চাপ সৃষ্টি করেছি যে কি জন্য আপনি ভোটে দাঁড়াবেন না, আপনি বলুন, নাইলে আমরা চল্লি ভোলা আমরা চাপ সৃষ্টি করেছি। অজিত মাহাতোর উপরে প্রেসার দিয়ে আমরা ভোটে দাঁড় করাইছি। সবাই সিদ্ধান্ত নিয়েছি। না দাঁড়ালে কি হইতো? দাঁড়ালে কি হয়েছে? না দাঁড়ালে বলতো ওয়ার কাছে ভোটে টাকা মারিছে, অজিত মাহাতো নিরপেক্ষতা বজায় রেখেছে। দাঁড়ায় কি হয়েছে? ভোট কাটতে অজিত মাহাতো লোকের কাছে টাকা মারিছে। আরে ভাই, টাকা সবাই দিয়ে দিচ্ছে,
কোটি কোটি টাকা দিয়ে দিচ্ছে সবাই, কত সুন্দর ব্যবস্থা। তোমাকে কেন টাকা দেয়নি? তুমি কেন নিতে পারো না? ভাববেন না আপনি? তুমি একবার আজ 12 সালের ট্রাক্টরের হিসাব দিচ্ছে, বোলারোর হিসাব দিচ্ছে, স্করপিওর হিসাব দিচ্ছে, ঘরের হিসাব দিচ্ছে। কুর্মী আন্দোলনের পরে এগুলো হয়েছে অজিত মাহাতোর। অজিত মাহাতো একটা নাম লয়, একটা ব্র্যান্ড, যার কোথায় 98,000 লোক ভোট দিয়েছে। একটা প্রতিষ্ঠানের নাম অজিত প্রসাদ মাহাতো, দীর্ঘ লড়াইয়ের শরিক। কোন আন্দোলন করেন নাই অজিত প্রসাদ মাহাতো? নিজে একটা ব্র্যান্ড, সেই ব্র্যান্ড হিসাবে ভোট পাচ্ছে। যেখানে রাজনৈতিক নেতারা কোটি কোটি টাকা খরচ করে যে ভোটটা সংগ্রহ করতে পারছে না অজিত মাহাতো, সেখানে যে গ্রামকে যাচ্ছে তারা প্রচারের খরচ দিচ্ছে, তারা প্রচার করছে, তারা মাইক ভাড়া করছে। এই নেতাদের মতো ফুল কিনে আগেই পাঠাই দিবে, তারপর প্রচারের সময় ফুল ঝিটিবে, সেই নেতা অজিত মাহাতো নয়। আপনার জন্মের আগের থেকে সম্পদের হিসাব করছেন। জানেন কত বিঘা 72 সম্পত্তি আছে রাঁচি রোডের উপরে, যে একটা জায়গা বিকিলে 3টে স্করপিও হয় অজিত মাহাতোর। সম্পদের হিসাব করছেন। আমাদের আন্দোলনে আমরা অজিত প্রসাদ মাহাতোকে বলছে জুথাই যায় তেল নেই, এবার তেল না নিলে গাড়িটা কি জমি বিকে চালাবে? আমরা দিই ভালোবাসে তেল খরচাটা, মিনিমাম তেল খরচাটা আমরা দিই। তার পরিবারে কতজন লোক খায় দেয় জানেন? প্রত্যেকটা মিটিং করতে তাদের চা, টিফিন, বিস্কুট ওনার ঘরে দিলে কত টাকা খরচ হয় জানেন? কবার মিটিং হয় সেই খবরটা রাখেছি। মাসে কবার আমরা মিটিং করতে যাই জানেন? আমাদের কি করে চলে জানেন? খবর নিয়েছেন? পয়সা আমার আর গল্প, পয়সা আমার আর গল্প। পয়সাটা কে দিচ্ছে রে ভাই? হয় তুমি, নাইলে আমি, নাইলে কেউ তো দেয় না। আমি জমি বিকে করছি। পুরুলিয়ায় 60টা মিটিং করতে গেছি, 60টা মিটিংয়ের গাড়ির ভাড়াটা কত জানেন? হিসাবটা রাখেন। সমান আলোচনা করুন, নিন্দা কুৎসা। আরে ভাই, আপনার আজ যে ফেসবুকটা চলছে না, ফেসবুকটা যেটাই আপনি অজিত মাহাতো সম্পর্কে কুৎসা করছেন, সঞ্জয় মাহাতো সম্পর্কে কুৎসা করছেন, সেই ফেসবুকটা আপনার 3টা লাইক পড়তে না আদিবাসী কুর্মী সমাজ যদি না আন্দোলন করত, কে চিনত আপনাকে? কি ছিল আপনার ওই ফেসবুকটা লাইক, কমেন্ট, শেয়ারটা করিবার লোক খুঁজে পাইতেন নাই? দেখেছেন কত লোকের তো 5 ঘন্টায় একটা লাইক। আপনার ওই 5 ঘন্টায় একটা লাইক আপনি লিখছেন অজিত মাহাতো নিয়ে। কি হয় আপনার? নিজের চরিত্রটাকে আপনি যে একজন বিরোধী লোক, কুর্মিয়ালি আন্দোলনের বিরোধী লোক, আপনার কোনো রাজনৈতিক স্বার্থ আছে। কেউ বলছে নেপাল মাহাতোকে কেন সমর্থন করল নাই, যদি জেপিপি কে সমর্থন করে? কদিন আসিছিল নেপাল মাহাতো? কার কাজ যায়নি আমরা? পুরানো ভিডিও, আজ অজিত মাহাতোর বেটার ভিডিও মাননীয় অভিষেক ব্যানার্জির সাথে পোস্ট দিয়ে কি প্রমাণ করতে চাইছেন? 18 সালের জানেন, ওটা খবেকার ছবি বটে। মমতা ব্যানার্জির সাথে ছবি আছে, পোস্ট দেন। দিলীপ ঘোষের সাথে ছবি আছে, পোস্ট দেন। অজিত মাহাতো নিমন্ত্রণ করতে গেছিল শান্তিরাম মাহাতোকে হুলহুলির টালি উপস্থিত থাকার জন্য। বিরাট পোস্ট দিয়ে দিল শান্তিরাম মাহাতোর সঙ্গে সেটিং। দেখেছেন একবার? কেউ বলছে জীবনে সর্বোচ্চ ভোট পাবে অজিত প্রসাদ মাহাতো। শান্তিরাম মাহাতো কবার ভোটে দাঁড়াইছিল দেখেছেন? শান্তিরাম মাহাতো তো জীবনে সর্বোচ্চ ভোটটা পাইছে। আগে 2বার হারিয়েছে, জানেন আপনি? এত বড় সমালোচকেরা, এত বড় দিগধ্বজ, ঘরে বসে সার্ভে করে দিচ্ছে অমুক লোক হারিয়ে যাচ্ছে। আরে ভাই, হারা জিতাটা তো শেষ কথা নয়। তুমি কতটুকু ভূমিকা নিয়েছিলি? অজিত মাহাতো জানি ভোট পাবে নাই। আরে ভাই, তুমি অজিত মাহাতোকে কোটা ভোট পাওয়াই দিচ্ছে? এটা তো অজিত মাহাতোকে এমপি করছি আমরা। সমাজের লোককে, সমাজকে প্রতিষ্ঠার জন্য, সমাজের আত্মপরিচিতি পুনরুদ্ধারের জন্য এতগুলো লড়াই করেছে।
আজ বিরাট পোস্ট দিচ্ছে অজিত মাহাতো আন্দোলন ছাড়িয়ে পালাইছিল, আন্দোলন ছাড়িয়ে পালাইছে। হ্যাঁ মানছি পালাইছে, আপনি তো দায়িত্ব নিয়েছিলেন না যে আন্দোলনটা চালাবো। আপনি কত টাকায় বিকাইছেন আন্দোলনটা না রাখতে পারার জন্য? কোথা দিলেন তো যে আমরা অনির্দিষ্টকালীন আন্দোলন করব? তো গোলে মালে বড় করার ইচ্ছা থাকলে আন্দোলন শিথিল হয়ে যাচ্ছে, তো 1 বছর শিথিল থেকে যাচ্ছে। অজিত মাহাতো বলছে দাড়ি রাখলে মরদ লয়, পুলুক পুলুক নেতা। বাবারে কত বড় দিগ্গজরা অজিত মাহাতোকে পুলুক পুলুক বলছে। আরে ভাই একটা কলি আঙ্গুলের যোগ্যতাকে অর্জন করো। মাঠটা তো গোটাটা খুলে আছে, অজিত মাহাতো পুরো মাঠ ফাঁকা আছে, পুরো কুড়মিটা খোলা আছে। অজিত মাহাতোকে বাদ দিয়ে তুমি একটু ভাবো না, একবার ভাবো যে একটা আমি এই লড়াই করব, জনমত তৈরি করে একটা লড়াই করব। ময়দানে আসো ভাই, সবাই ময়দানে আসো, জনমত তৈরি করো। তুমি বিরুদ্ধ মতটাই তৈরি করো না ভাই। কে বলছে তোমাকে সমাজের মানে মতটা তৈরি করতে হবে? তুমি বিরুদ্ধ মতেই জনমত তৈরি করো। বলছে চাষি আরো নামিয়ে গেল চাষ করতে। আরে ভাই এটা হুলহুলি ঘোষণা করা আছে, অজিত মাহাতো নামিয়ে গেল। অজিত মাহাতোকে দম আছে তোমার, নামও আসো, অসুবিধা নেই। সমাজ মনে করেছে, সংগঠন মনে করেছে এটা তো আমরা একটা লড়াই, এই লড়াই কত ভোট পাইছি সেটা আমরা 26-এ প্রভাব ফেলব। রাজনীতি জ্ঞান আছে, ক্লাব চালাইছেন, ক্লাবের সদস্য আছেন। কতদিন সদস্য পদটা স্থায়ী ছিল? কোটা ঝুমুর নাচ করেছেন না কোটা রক্তদান শিবির করেছেন? ওই ক্লাব চালাই করেছেন একদিন? কতগুলা মানুষের পাশে দাঁড়াইছেন এই সমাজের, কতগুলা মানুষের একটা গায়ে একটা হসপিটাল, একটা নার্সিং হোম, একটা আইসিডি সেন্টার, একটা টিকল, একটা 16 আনা আছে, তার কারো জমি জায়গা ভাগে অংশগ্রহণ করেছেন কোনোদিন? কাকুকে পরামর্শ দিয়েছেন? কালভার্ট রিপেয়ারিং একটা ডেপুটেশন পঞ্চায়েত, কোন বাঁধটা সংস্কার করতে হবে একটা দরখাস্ত দিয়েছেন কোনোদিন? সমালোচনা, নিন্দা, কুৎসুয়া, অপপ্রচার কিচ্ছু করতে পারলেন না। অজিত মাহাতো 98,000 লোক কিন্তু সমর্থন করিয়েছে, যারা বিশুদ্ধভাবে সমর্থন করেছে সমস্ত প্রলোভনকে ত্যাগ করে। আপনি তো প্রলোভনে ডুবে আছেন। আপনার কাছে ব্যক্তি স্বার্থটা গুরুত্বপূর্ণ। আপনি রাজনৈতিক দলকে যে ভারতবর্ষকে সঠিকভাবে চালাতে গেলে একে দিতে হবে। গোটা ভারতবাসী তো এখন রিটার্ন করে দিচ্ছে নরেন্দ্র মোদীকে, করছেন না? শুভেন্দু অধিকারী আসি করে বলে দিলেন কুর্মীদের ভোট কাটা রাজনীতি। ভাই কুর্মীরা রাজনীতি শিখাইছে অধিকারী পরিবারকে, জানেন আপনি খবর নেবেন শুভেন্দু বাবু। দেবেন্দ্রনাথ মাহাতো যখন গোটা অখণ্ড মেদিনীপুরের প্রেসিডেন্ট শিশির বাবু দেবেন্দ্রনাথ মাহাতোর হাত ধরে, মহেন্দ্রনাথ মাহাতোর হাত ধরে উনি রাজনীতিতে প্রবেশ করেছেন, কংগ্রেসের রাজনীতি। কুর্মীরা ইতিহাস তৈরি করে যাইতে বটে দাদা। আমরা একদম চরম ভাবে আমরা এখানে আন্দোলনটা যেটা তৈরি করছে, কুর্মীরা প্রথম বিদ্রোহ শুরু করেছিল কুর্মীরা। এলাকা আন্দোলন শিখাবেন নাই রাজনীতিতে, কুর্মীদেরকে রাজনীতি শিখাবেন না। প্রত্যেকটা কুর্মী একটা মানে দিকপাল বটে রাজনীতির। জঙ্গলমহলে কুর্মীরা রাজনীতির একটা দিকপাল লোক বটে। প্রত্যেকটা রাজনৈতিক দলে কুর্মীবিহীন একটা রাজনীতি দল করিয়ে দেখান না। একটা দম তো ছিল, অনেক সব রাজনৈতিক দল তো বলেছিল পুরুলিয়ায় মাহাতো ক্যান্ডিডেট করিব নাই, সুরসুর করে মাহাতো ক্যান্ডিডেট করতে হলো, জানেন না? প্রিয় রঞ্জন দাস মুন্সি হারিয়ে পুরুলিয়া থেকে গেছিল। আগামী দিনে নির্বাচনে একটা কুর্মী বাদে পুরুলিয়া ক্যান্ডিডেট করিবেন না একটা, দেখবেন কত ভোট পান। রাজনীতি কুর্মীটাকে রাজনীতি শিখাবেন না, রাজনীতি আমরা জন্ম দিই। মমতা ব্যানার্জি প্রথম এই জঙ্গলমহলে প্রবেশ করেছিল। শুভেন্দুবাবু আপনি তো বলছিলেন, মমতা ব্যানার্জি নিজে স্বীকার করলে ছত্রধর মাহাতোর মোটর সাইকেলে চাপে প্রথম এসেছে জঙ্গলমহলে, জানেন না? সিপিএম এর এই এলাকায় মতিলাল মাহাতোর হাত ধরে কান্তি গাঙ্গুলিরা রাজনীতি করতে এসেছিল। কার হাত ধরে?
মতিলাল মাহাতোর হাত ধরে আসিছিল এই এলাকায়, জানেন না? খবরটা লিবেন জঙ্গলমহলে। কংগ্রেসের ভরা মৌসুমে ভজহরি মাহাতো কোন রাজনৈতিক দল গঠন করেছিল এলএসএস, সেই দল থেকে দুবার এমপি হয়েছিল কুর্মীদের। এই যারা ভোটে দাঁড়ানোর বিরোধী ছিল তাদের আছে রাজনৈতিক জ্ঞান আছে নাকি? দিগধ্বজ সব। ভজহরি মাহাতো কিসের থেকে এমপি হয়েছিল জানেন না? কংগ্রেস না সিপিএম। রাজনীতি ব্রেনটা কুর্মী দ্বারা পরিচালিত হয়, কিন্তু আমাদের কলিকাতা আমাদেরকে শো করে কলিকাতা করে ধরে খাচ্ছে। আমাদের অজিত প্রসাদ মাহাতো বললাম তো একটা নাম শুধু নয়, একটা প্রতিষ্ঠান বটে। কোন রাজনৈতিক দল দাবি জানাইছিল জঙ্গলমহলের স্বাস্থ্য পরিষেবার জন্য এইমস এর মতো হসপিটালের দরকার আছে? কারা প্রচার করেছিল? এমসের কারা সারের কালোবাজারের বিরুদ্ধে আন্দোলন করেছিল? কারা মুকুটমণিপুরের সময়ে জল ছাড়তে হবে বক্তব্য রেখেছে? কারা বালির দাম নির্ধারণ করবে এই এলাকার লোক বলেছে কেউ? এই এলাকার কারা ডিপিএসসি কে কেন কলকাতা নিয়ে গেছে 2 নম্বরই করার জন্য, কেন ঘুরাই আনতে বলছে? কারা বলেছিল? পরিযায়ী শ্রমিকরা আজকে 19 সাল থেকে চাইছে যে মাওবাদী আন্দোলনকে দমন করতে যে মমতা ব্যানার্জি মাওবাদী লোকদেরকে চাকরি দিচ্ছে, তার জন্য ধন্যবাদ। কিন্তু মাওবাদী আন্দোলনকে দমন করার জন্য যে পরিবারের লোক খুন হয়েছে তৎকালীন যুগে তাদের পরিবারকে চাকরি দিতে হবে। কে লড়াই করেছিল? কারা বলেছিল? আজ তারাকে চাকরি দিয়েছে মমতা ব্যানার্জি। হাতের পদপিষ্ট হয়ে মানুষ মারা গেলে তাদেরকে চাকরি দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। কোন রাজনৈতিক দল বলেছে? কি এইগুলার দিক নির্দেশ দেওয়ার ক্ষমতা হচ্ছে কুর্মীর। রাজনীতিতে ইস্যু কোথায় এখন? এত বড় একটা গণতান্ত্রিক ভারতবর্ষে নীতি আদর্শের লড়াই কে লড়িছে? অজিত প্রসাদ মাহাতো একমাত্র নীতি আদর্শের লড়াই লড়িছে। কি বলেছে? যে আমি মদ নিয়ে রাজনীতি করিব না, মদবিহীন রাজনীতি, মদ শূন্য করতে হবে, যেটা পরিবেশকে ধ্বংস করছে। বলেছে যে এই এলাকার প্রত্যেকটা মানে কম বয়সে বিধবা হচ্ছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে, তার মূল কারণ হচ্ছে মদ। সেই মদ ভাটিগুলো বন্ধ করতে হবে, তার জন্য মহিলাদের হাতে ক্ষমতা দিয়েছিল অজিত। উপমা দিয়েছেন যে ঘুণ ধরা কাঠে যত ভালো ফরেনের মিস্ত্রি আনিলেও ওটা 2 দিন পরে যাবে, সেই ফার্নিচার কিন্তু স্থায়ী হবে না। আরেকটা শক্তপোক্ত কাঠে যদি করে সমাজটা, মানে ফার্নিচারটা যেমন যাবে তেমনি সমাজটা মানে স্থায়িত্ব লাভ করবে, সমাজটা বাঁচে থাকবে। এটা অজিত প্রসাদ মাহাতো বলে। এগুলো সাধনা। তিনি বামপন্থী নন, কিন্তু বামপন্থা মানে এখানে কোন কার্ল মার্কস, লেনিন এই মমতা আদর্শ নাই। তিনি সোশ্যালিজমের উপরে ভরসা রেখেছেন। মানুষের মুক্তি কিভাবে আসবে? মানুষের কিভাবে এই জায়গায় তারা স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের সঙ্গে সঙ্গে তারা এই এলাকার সমস্ত মানুষকে সৌভ্রাতৃত্বের বন্ধনে স্থানীয় নীতির জন্য উনি লড়াই করেছেন। এই এলাকাকে 5th শিডিউল 6th শিডিউল আইনি করে স্বায়ত্ত শাসন দিতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে যেটা দরকার আছে, তা না হলে এই এলাকায় অস্থিরতার পরিবেশ তো স্বাভাবিকভাবে তৈরি হবে। ভাই চেষ্টা করো। এই এলাকার জন্য যিনি একমাত্র মানুষ, যার নীতি আদর্শ মানুষকে আকর্ষণ করে, যার নীতি আদর্শ সব গল্প শেষে চলে যায় টাকা মারি নিল। আরে ভাই ইলেকট্রাল বন্ডে কোটি কোটি টাকা লিখছে, বন্য একজনকে বল। চাকরি চুরি করে কোটি কোটি টাকা রোজগার করছে একজনকে বন্য, কয়লা চুরি করে কোটি কোটি টাকা রোজগার করছে একজনকে বন্য। আসি করে কিছু লোক বলি দেখি রায়পুরে যাই করে দেখিলাম কত ব্যবসা। কাকে বলছে? পরিমল মাহাতোকে। আরে ভাই গোটা জঙ্গল মহলে বালি তো সুবর্ণরেখা নদী আছে, দামোদর নদী আছে, কাঁসাই নদী আছে, কোটা কুড়মিছা করে খাচ্ছে। দম আছে পরিমল মাহাতোর, দম নিয়ে বালি খাদান করছে। তোমার জন্য তো খুলে আছে, দামোদরে ব্যবসা করো, বালির কাঁসাইয়ে করো, সুবর্ণরেখায় করো,
সারা জীবন করিবার ক্ষমতা নেই, ব্যবসা করিবার ক্ষমতা নেই, লোক কেউ করছে তখন পিছু লাগিয়ে যাচ্ছে ফেসবুকে পোস্ট। আরে ভাই তোমার ফেসবুকটা তো বলছি এই কুর্মী আন্দোলন চলছে বলে তোমার ফেসবুকটা চলছে, কে চিনত তোমাকে? কোটি কোটি টাকা অনেক লোক এই যায় দিয়েছে, কি বলে ওই ভোটের ওইটাকে কি বলে যেটা দরকার, তোর ডেমি ফেমি লেখে যেটা উকিল নিয়ে এফিডেভিটে কোটি কোটি টাকা, তাদের বেলায় তো নাই সমালোচনা। নরেন্দ্র মোদীর ঝোলাটুকু পুঁজি ছিল, ওর কত কোটি টাকা দেখাচ্ছে। মমতা ব্যানার্জি একজন স্কুল শিক্ষিকা ছিল, ওর কত টাকা দেখাচ্ছে। মাহাতোর পিছনে লাগিয়ে সেই খাকড়ির মতো কেউ উঠে যাচ্ছে, তাকে কি করে টানিয়ে নামানো যাবে তার চেষ্টা করছে। দম আছে অন্য লোকের বিরুদ্ধে কথা বলার? কিছু চুপচাপ থাকো না। 26 সাল পর্যন্ত আমরা তো বলেছি 3টা ভোট খুঁজব। পঞ্চায়েতে খুঁজেছি, লোকসভায় খুঁজেছি, বিধানসভায় খুঁজব। 3টা ভোটের মধ্যে কুর্মীকে এসটি করে ছাড়িব, নচে জীবনে কুর্মী আন্দোলন করিব না, আর করতেও দিব না। ভরসা রাখা যাচ্ছে না। এই জমিগুলো এই যে দেখাচ্ছে 50,000 টাকায় বন্ধক দিয়েছি ভোটের আগে, 50,000 টাকায় মারার গল্প। এই জমিগুলো সব বন্ধক দিয়েছি। তরমুজ লাগানো তো লাইভে দেখিয়েছিলেন, এগুলো সব বন্ধক দিয়েছি। যে বন্ধক ওদেরকে বুঝিয়া করে বুঝাই কি লাভ আছে? টাকা মারার গল্প। কত টাকা খরচা হয় আর কে কত টাকা দিবে? টাকা দেওয়ার জন্য সব লোক রেডি আছে। চলো না তোমার সঙ্গে যাই, আমি বিকে যাবো। কত টাকা দিবে বলো? টাকা নিতে একটা যোগ্যতার দরকার, যোগ্যতা। ঘুষ লিখছে যে অফিসাররা, তার যোগ্যতা আছে। তোমাকে কেন ঘুষ দেয় নিল? সব কিছু ভাবনা চিন্তা করে কিছুদিন ধৈর্য ধরো রে ভাই, বিশ্বাস রাখো। তারপর তোমার পিছনে তোমার পা ধরে, তোমার ঘুষি ধরে আমরা ঘুরে বলিব। আমি বলছি তো, ঘুরে বলিব কুর্মীর সবচেয়ে বড় শত্রু হচ্ছে কুর্মী। যত যে সমালোচক আছে, নিন্দুক, সমালোচক নয়, নিন্দুক, সব কুর্মী। কার বিরুদ্ধে করছে? অজিত প্রসাদ মাহাতোর বিরুদ্ধে, সঞ্জয় মাহাতোর বিরুদ্ধে। যারা ব্যবসা করছে তাদের বিরুদ্ধে। কেউ বলছে ব্যবসা শ্রীবৃদ্ধি করতে আন্দোলন করে। ব্যবসার কত ক্ষতি হয় জানে? হিসাব রাখেছে? ক্ষমতা তো একটুও নাই, সেটা আমরা জানি। ফেসবুকটা লিখে দিয়ে 5 দিনে 75 ডেঙ্গেনে লাইকে কমেন্টে ভাবছি আমি দেশকে জানাই দিলাম অজিত মাহাতো চোর। তোমার চরিত্রটা ওই 75 জনের কাছে পৌঁছিল যে তুমি কত বড় বেঈমান, তুমি কত বড় বিশ্বাসঘাতক। সমাজ যখন একত্রিত হচ্ছে, সমাজ যখন সচেষ্ট হচ্ছে, তখন তুমি কুৎসা রটাচ্ছ। কার বিরুদ্ধে? নেতার বিরুদ্ধে। কোন নেতা? নিজের নেতা। তুমি কই রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে দম তো নাই, খুলাইল নেই। দম আছে? ওই যারা কুর্মী নেতাদের রাস্তায় পিটবো বলেছে, শুকরির মতো পিটবো বলেছে, তার বিরুদ্ধে আছে তোমার দম আছে কথা বলার? কাপড় খোলার বিরুদ্ধে কথা বলার দম আছে? অভিষেক ব্যানার্জি যেদিন বললো কুর্মী ভোটের দরকার নেই, তার বিরুদ্ধে তোমার দম আছে বলার? সুড় করে হয় বিজেপি, নাইলে তৃণমূল, নাইলে কংগ্রেস, নাইলে সিপিএম। আরে ভাই, রাজনীতি আমরা করতে পারিব না? এক দিনে রাজনীতি করতে পারি। বড় বড় পদ দেওয়ার জন্য লোক ভালিয়ে আছে, কবে আসবে? দরকার নাই। কুর্মীকে প্রতিষ্ঠা দিব আগে। এক এবং অদ্বিতীয় লক্ষ্য নিজের। কেউ বলছে কেরিয়ার গঠন, কেরিয়ার। আরে ভাই, কেরিয়ার গঠন তো আমার একার কেরিয়ার। আমি কোটিপতি হয়ে গেলাম, আমার ঘরের ছাটা খাইতে পাইল না, কাল তো আমার ঘরেই চুরি করবে। কেউ বলছে এত লোক থেকে 4.5 লক্ষ লোক থেকে ভোট মাত্র 98,000, মানে কুর্মী এসটি চায় নেই। ভারতবর্ষে কত পার্সেন্ট লোক স্বাধীনতার জন্য লড়াই করেছিল? 1%, মানে 99% লোক স্বাধীনতা চায় না। তোমাদের বুদ্ধির বলি হারি দেখে আমার নিজেরই ব্রেনটা আউট হয়ে যাচ্ছে। ক্ষেতের মাঝে আজ লাইভ করছি, ক্ষেতের মাঝে, কারণ নেটওয়ার্ক কাটে যায়। আমার ঘর থেকে ভালো পাই নাই, এখানে বাসরত গাঁ, সেই ক্ষেতের মাঝে লাইভ করতে এসেছি। কষ্ট করে লাইভ করতে এসেছি, কষ্ট করে। শুধু
তোমাদের শুভ বুদ্ধির উদয় হোক। যারা নিন্দা করো, যারা কষা করো, সব ফেসবুক এখন আরো কি করেছে, সব এমন এমন নাম পাল্টায় চেহারা দেখাইতে ভয় পাচ্ছে। কিভাবে নিন্দুকরা তৈরি হচ্ছে রে ভাই, দারুণ দারুণ। কারো দেখবে ছজন ফ্রেন্ড বা ফলোয়ার আছে, সে আসে বলছে চুরি করছে, আর দিয়ে কার নামে মূর্তি একটা অন্য কোনো মনি ঋষির মূর্তি দিয়ে দিচ্ছে। ধন্য তোমার রুচিকে, নিজের চেহারাটা দেখাইতে ভয় পাচ্ছে সেই সমালোচকরা। অধিকাংশ নিন্দুকের চেহারাটা ফেসবুকে আপলোড নাই, আর কারো 100 ফলোয়ার্স বা ফ্রেন্ডস নাই, মানে ও নতুন জন্মেছে মানে কি নতুন জন্মে সমালোচনা করছে। কাকা তুই বুঝ জিনিসটা, নতুন জন্মেছে। আমি তো এই জন্য প্রাসঙ্গিক প্রথম শুরুটা করলাম যে যারা 2 বছর হয়েছে, যার বয়স না ও হচ্ছে শুধু ওই নিন্দা করার জন্যই জন্মেছে, শুধু মানে নামটা মাহাতো, টাইটেলটা মাহাতো করে একটা অন্য মূর্তি ছাটিয়ে দিয়ে। আগে তোমার নিজের চেহারাটা সমাজকে দেখাবার সামর্থ্যটা অর্জন করো, তারপর তুমি নিন্দা করিবে, লাজ লজ্জা আমাদেরকে বলিবে, সেসব কিছু নেই। মুখটা চেহারাটা আগে দেখাও, গাঁয়ের দুটা লোক জানো যে আপনি সেই মহৎ ব্যক্তি যিনি সততা নিষ্ঠার সাথে কর্তব্য পালন করছেন। এই যারা সমাজ আন্দোলনে করছে, এরা ভেগধারী, এরা ঘুষখোর, এরা টাকা খায়। রাত দিন ছুটি, রাত দিন একটা দিন মনে করি যে 200-500 টাকা লোকটা কি করে খাটছে, সংসারটা কি করে চলছে। ঠিক আছে, ওই দিকটা না যে প্রণবেশ একটা দিয়েছে, ওইটা সম্পর্কে কিছু কথা করা দরকার। তারাকে বলো কুর্মীদের যারা রাজনীতি করে তাদের রাজনীতি ছাড়া করতে বলুন। প্রশ্ন আমি এখন সবার এই প্রশ্নগুলো একটু রাজনীতি ছাড়া করতে আমরা সবাইকে, ওই লোকগুলো হচ্ছে যারা ওই সমালোচনা নিন্দা করছে না, ওরা রাজনীতির লোক, ওরা রাজনীতির করে ধরে তিরপল মিরপল করে খায় না, সেই খাওয়াটা ওদের বেঘাত হয়ে যাচ্ছে। তো আমি বলছি 2 বছরের জন্য আপনার ওই রাজনীতি করা লোকদেরকেও একদম মানে আবেদন জানাচ্ছি, আপনাদের রাজনীতি মতাদর্শে আমরা অনুপ্রাণিত হব, আপনার দলের ঝান্ডা ধরিব, আপনার সাথেই রাজনীতি করিব। কিন্তু এই 2 বছর 26 সাল পর্যন্ত এই ভরসা বিশ্বাসটা করুন না। এটা আমরা একটা লড়াইয়ে নামেছি, রেল আন্দোলন, আমরা ব্যর্থ হয়েছি, কিন্তু সুদূর প্রসারে আমরা ফল পাইছি। তো ভাবুন না, এই ভোটে লড়েছি, আমরা ব্যর্থ হয়েছি, কিন্তু এর সুদূর প্রসারী ফল 26 সালে পাবো। আমরা ডহর ছেঁকেছি, ব্যর্থ হয়েছি, কিন্তু কুড়মি ডেভেলপমেন্ট বোর্ড পাইছি। আমরা জিগিরজিটা অর্জন করেছি, ব্যর্থ হয়েছি, কিন্তু কমেন্ট জাস্টিফিকেশনের চিঠিটা আজ তো চালাচালি চলছে, বাঁচিয়ে আছে চিঠিটা। 2টো রাজনৈতিক দলকে এমন চাপ ফেলিব, ওই বাঁচাটাকে জল দিয়ে ওরা আরো জীবন্ত করে দিবে, এই জায়গায় আসতে হবে না। তো আমি সব কমেন্টগুলোর উত্তর দিয়ে চেষ্টা করিব। এখন শুধু আমি অনেক দিন ধরে রাগ অভিমান, অনেক মান অভিমান ছিল, তো আর কমেন্ট কই ভালো কার কোনো বক্তব্য থাকলে বলুন। আমি এখন 15 মিনিট শুধু উত্তর দিব। তুই বল, ওই কেউ লিখতে আলোচনা আমি প্রসঙ্গটাই আসছি, হ্যাঁ শুধু উত্তর দিব 15 মিনিট। বলছি সঞ্জয়, যেটা ঘটনা হচ্ছে যে এই নির্বাচনে আমরা যেটা লক্ষ্য করলাম, আমাদের এই মাহাতো গ্রামে বা মাহাতো অধ্যুষিত এলাকায় আমাদের ডিমান্ডের পরিপ্রেক্ষিতে অন্য মানে জনসমুদায়ের রাজনৈতিক কর্মকর্তারা তারা কিন্তু সঠিকভাবে বিষয়টা উপলব্ধি করেছে এবং বুঝে ফেলেছে, যে কারণে তারা কিন্তু মাহাতো কুর্মী গ্রামে তারা কিন্তু ভোট প্রচার করতে যায় নাই। কেউ আসেনি মাহাতো বা কুর্মী গ্রামে তারাই ভোট প্রচার করেছে। আমাদেরই যারা মাহাতো কুর্মী, তারাই কুর্মী গ্রামে ভোট প্রচার করেছে, অন্য কিন্তু কেউ আসে নাই। তাহলে এই জায়গা থেকে আমাদেরকে কিন্তু ইয়ে করতে হবে, মানে বলতে আমরা একদম এটা আর বলতে দ্বিধা নেই, এবং এটা সম্পর্কে একদম পরিষ্কার যে আমাদেরই স্বল্প সংখ্যক মানুষ যারা আমাদের মানুষকে ভুল বুঝায়, তারা আমাদের মানুষকে বিপথে পরিচালিত করে দিচ্ছে। এখন যারা এটা করছেন তারা নিশ্চয়ই নিজের উপলব্ধি করতে পারছেন বা বুঝছেন। তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি যে যদি আপনার জানকারির কোনো অভাব আছে, আপনি জানকারি নেন সেখান থেকে, তবু কিন্তু এইভাবে আপনি আপনার কমিউনিটির মানুষকে ভুল বুঝিয়ে বিপথে পরিচালিত করবেন না, এটা রিকোয়েস্ট। তা না হলে একটা সময় আসবে যখন কিন্তু আপনার কাছ থেকে সমাজের মানুষ
তারা কিন্তু কৈফত চাইবে। না, সাচ্চা কথাটা হচ্ছে কি, মানে অন্য জাতের রাজনৈতিক দলের নেতারা বুঝে গেছে যে তাদের রাজনৈতিক দল ব্যর্থ, এদের সঠিক দাবি থাকা সত্ত্বেও এদেরকে সঠিক পৌঁছাইতে পারছে না বা এদের দাবি পূরণ করতে পারছে না। ওরা ব্যর্থতার দায় নিয়ে নিজেদের দুর্বলতা স্বীকার করে কুর্মী গায়ে ঢুকে নেয়। সচ্চা কথা। কিন্তু আমাদের কুর্মী যারা আছে, যারা রাজনৈতিক দলের নেতা আছে, তারা সেটা ভুল মেসেজ করছে আমাদের লোককে। তাহলে এই জিনিসটা তো বুঝতে হবে, তো সঙ্গে সঙ্গে আমাদের লোকদের তো প্রতিবাদ করতে হবে যে না, তোমার দলকে তো এরা এতদিন ধরে বলিয়েছে, কেন করো না? কিন্তু বিষয়টা হচ্ছে গ্রামের মানুষ এই সম্পর্কে এই প্রতিবাদটা শিখাইতে হবে। আমরা তো গায়ে পুরুষরা থাকিনি, মানে বেশিরভাগ সময় কর্মসূত্রে বিভিন্ন জায়গায় থাকি, এবং মহিলাদেরকে বুঝাইতে হবে। তাহলে বেশি করে মিটিং মিছিলে অংশগ্রহণ করাইতে হবে। এবং এই যে 20 সেপ্টেম্বর যে রেল টেকাটা হবে, এই রেল টেকা আমরা চাইছি মহিলা নেতৃত্ব দিবে, মহিলারাই নেতৃত্ব দিবে এবং সঠিকভাবে এটাকে রূপায়ণ করতে হবে আমাদেরকে। মানে আমরা তো লড়াইটা জারি রাখছি যতক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছাতে পারছি। আবার এই জায়গার একটা বিষয় যেটা উঠে আসছে, সেটা হচ্ছে যে কোন রাজনৈতিক দল এটাকে কিন্তু মানে পুরাপুরি অস্বীকার করছে না। ডকুমেন্টস আছে, কাগজ আছে, অস্বীকার করিবে মানে ক্ষমতাটা কোথায়? তারাও চাইছে এটা বাঁচে থাক, এই ইস্যুটা বাঁচিয়ে রাখলে তাদের লাভ হচ্ছে। আমাদের মানুষ সেই জিনিসটা বুঝে উঠতে পারছে না যে আমার এটা বাঁচায় রেখে আমার কি লাভ আছে। আমার তো এটা হক পাওনাদার বটে, হক দাবি বটে, এটা আমি একজোট হয়ে হকের জায়গায় যেদিনে চলে আসবে, তারপর তুমি তোমার মতন তোমার রাজনীতিতে করো রে ভাই, আমরা তোমাকে সমর্থন জানাবো। আমাকে শুধু এই 26 সাল পর্যন্ত সময়টা দাও, আর একটা ভোট আমাদের কোথায় দাও, কোথায় আটকিচ্ছে দেখাচ্ছে। অজিত বাবু বলেছিলেন যে ঠিক আছে, এতদিন আপনারা লড়াই করেছেন, আমরা লড়াইয়ের ময়দানে ছিলাম নাই, আপনারা এখন থুকাম দেন, কিছুদিনের জন্য আপনারা রেস্ট নেন, বিশ্রাম নেন, আমরা লড়াই নেমেছি, আমরাকে লড়াই করতে দেন। কারণ এই পর্যন্ত আপনাদেরকে ফোর ফ্রন্টে আসে লড়াইয়ের জায়গার জন্য আমরা তো নিবেদন করেছি আপনাদেরকে, কেন আসছেন না আপনারা দাদা? সমস্যা কোথায় আছে? আপনি আসুন, আমরা পিছনে থাকবো, আসুন আপনি। এবার কেউ বলছে আমরা পিছনে থাকবো যে কুর্মীদের হার, আমি একটু ফেসবুকে দেখাচ্ছিলাম, কুর্মীরা কি হারছে, কুর্মীরা জিতলেও 1.5 লক্ষ মানুষ স্বার্থ ত্যাগ করে কুর্মীকে ভোট দিল, মানে কুর্মীরা জিতলেও এই ভোটটাই সঠিক জায়গায় 27টি MLA ঘুরাই দেব, উল্টাই দেব, পাল্টাই দেব, এটা কুর্মীরা জিতে আছে। ভাই তোমাকে যারা লিখছে তোমরা ওটা দেখে মানে বলিয়েছে, তারাকে তুমি বলো না কুর্মীরা হারে নাই। আদিবাসী কুর্মী সমাজ একটা সমাজ সংগঠন যারা অংশগ্রহণ করেছিল ভোটে এবং দম নিয়ে 1.5 লক্ষ ভোট পাইছে, দম নিয়ে, টাকার কাছে মাথা না নত করিয়ে। এই জিনিসটা তারাকে বুঝান। তো আমি অনেক কমেন্ট প্রশ্ন আশা করেছিলাম, তো প্রশ্ন বোধহয় লিখতে পারছে না, বা সব দিকটাই আমার আলোকপাত প্রায় করা হয়ে গেছে, সেই হিসাবে হয়তো আর কেউ চাইছে না, কিংবা অন্য কোনো কারণ থাকতে পারে। তো আমরা লড়াইয়ে আছি, লড়াইয়ে থাকিব। আবার যদি সারের কালোবাজারি হয় তার বিরুদ্ধেও লড়িব, আবার ধানে যদি বেশি লেই তার বিরুদ্ধে লড়িব। আমরা যদি ধানের দাম সঠিক করতে পারি, 3100-3200 টাকা কুইন্টালে করাইতে পারি, তার জন্যও লড়িব, বালির জন্যও লড়িব, গাছের জন্যও লড়িব। আমরা শুধু মানে আত্মপরিচিতির জন্য লড়িব তা নয়, আমরা সব লড়াই লড়িব। শুধু আপনারা পায়ে পা মিলান, এই আবেদন, এই নিবেদন রাখে সবাইকে গড় নমস্কার, জোহার জানিয়ে আমার এই বক্তব্য আমি শেষ করছি। কাকেওকে কোনো আঘাত দেওয়ার উদ্দেশ্য আমার নাই, কাকেও কোনো খারাপ মন্তব্য করার উদ্দেশ্য নাই। আপনি আমার সমাজের লোক, আমার জাতীয় লোক, আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন, আপনাকে জাস্ট স্মরণ করাই দিচ্ছি, পিছনে টানবেন নাই। সহযোগিতা করতে না পারুন, সমর্থন করতে না পারুন, আন্দোলনে লড়াইয়ে অংশগ্রহণ করতে না পারুন, জাতের জন্য আমরা লড়াইটা লড়ছি, একদম বলছি জীবন পণ মরণ সব
জাতের জন্য সমর্পণ করে দিয়েছি। কোনো আমার অসুবিধা নাই, আমাদের যতগুলো আমরা সমাজকর্মী আছে কারো অসুবিধা নাই। দয়া করে পিছনে টানবেন নাই। আর আগামী আমাদের এই যে লোকসভায় যারা নির্বাচিত হলেন সবাইকে অনুরোধ করিব আমাদের এলাকার উন্নয়নের নিয়ে, আমাদের বিভিন্ন ক্ষোভ বিক্ষোভ নিয়ে আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানান, এবং যে সমস্ত দাবি দেওয়া নিয়ে লড়ছে বিভিন্ন জায়গায় গণ আন্দোলন হওয়ার আগে একটা এই যে আমরা 20 তারিখে রেল রুখো আন্দোলনের ডাক দিয়েছি। যদি মনে করেন যে সমাজের ক্ষতি হচ্ছে, আমরা কোনো ক্ষতি চাই নাই, আপনি দায়িত্ব নেন। যারা বলছেন যে এটা অন্যায় করছে তাদেরকে অনুরোধ করছে আপনি দায়িত্ব নেন, ত্রিপাক্ষিক আলোচনায় বসানোর ব্যবস্থা করুন। কি জন্য আমরা আন্দোলন করতে যাব? আমার দাবিটা যদি মান্যতা পায় সঠিকভাবে, তারা স্বীকার করিলে, নচিত বলে দেখ যে না কুর্মীরা যে দাবি করছে তা ন্যায্য নয়, ন্যায়সঙ্গত নয়, কি জন্য আমরা লড়াই করব? তাইলে আপনি দাবিটা মিটানোর ব্যবস্থা করুন। সমস্ত এমপি সাহেবদেরকে বলব, এমএলএ সাহেবদেরকে অনুরোধ করিব, আপনারা এই এলাকার প্রতিনিধিত্ব করতে গেছেন, দিদির টিকিটে জিতুন, দাদার টিকিটে জিতুন, বা অন্যান্য রাজনৈতিক দলের টিকিটে জিতুন, কোনো অসুবিধা নাই আমাদের। কোনো আপনার সাথে ব্যক্তিগত শত্রুতা নাই, কোনো হিংসা নাই। আপনি আমাদের দাবির পরিপ্রেক্ষিতে আপনার দলের সর্বোচ্চ স্তরে আলোচনা করুন এবং দাবিটা মিটাই দেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনার এই জয়লাভ করার জন্যে, শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং আগাম ধন্যবাদ জানাচ্ছি যাতে করে আমাদের বিভিন্ন জাতের যে সামাজিক দাবি আছে, এই এলাকার যে বিভিন্ন ইস্যু ভিত্তিক যে লড়াইগুলো চলে, সেইগুলা যাতে আপনাদের মাধ্যমে কি বলবো নিরসন হতে পারে, সেই আবেদন নিবেদন রেখে শেষ করছি। জোহার, ধন্যবাদ।